আশরাফ শিকদার জ্ঞান দিতেই থাকবেন। একটি শুভ কাজে যাচ্ছি, যাওয়ার আগে এত জ্ঞান শুনলে সব মাথা থেকে খসে পড়ে যাবে। আদিবকে যাওয়ার পানে আশরাফ শিকদার পেছন থেকে কয়েকবার ডাকলেন, কিন্তু অধৈর্য আদিব পেছন ফিরে না তাকিয়ে সোজা চলে গেল গাড়িতে। তাই দেখে কলি কোনো রকম দৌড়ে এসে বসলো গাড়িতে। আদিব কপাল কুঁচকেই বলল, কি চাই? যা, বের হ গাড়ি থেকে, ড্যাডের কাছে গিয়ে অভিযোগ কর আরো আমার নামে। কলি অল্প হেসেই বলল, আগে তোমার সাথে একটু ঘোরাঘুরি করে আসি, পরে একেবারে সব অভিযোগ ঝেড়ে দিবনি বড় আপুর কাছে। বলেই কলি আবারও হি হি করে হেসে ফেলল। আদিব রেগে কলির মাথায় গাঁটটা মেরেই বলল, সারা রাস্তা চুপ করে বসে থাকবি, নয়তো ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিব। আমি 100 বার কথা বলবো, সাহস থাকলে ফেলে দাও। বড় আপু আসার সময় কি বলেছে জানো? আদিব জিজ্ঞাসা করে না, বরং হা করে তাকিয়ে থাকে। তাই দেখে কলি বলে উঠল, আমাকে যদি একটা মশাও কামড় দেয়, তাহলে তোমার জন্য বাড়ির সব দরজা জানলা বন্ধ। আদিব গম্ভীর মুখেই বলে, বিশ্ব নাটকবাজ, তোরে আজকে আমি ঠান্ডা পানিতে আরামসে চুবিয়ে মারবো, দেখিস। কলি কাঁদো কাঁদো গলায় বলে উঠল, তুমি আমাকে নামিয়ে দাও, আমি যাব না তোমার সাথে। বড় আপু বাঁচাও। কে শোনে কার কথা? আদিব গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে চালাতে লাগলো। সেই সাথে গাড়িতে একটা গান ছেড়ে তালে তালে গেয়ে উঠলো কলিকে রাগানোর জন্য। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়। আশরাফ শিকদার এতক্ষণ আদিবের দিকে তাকিয়ে থাকলেও এখন খানিকটা রাগে ততষ্ট হয়ে আছেন। কালকে ডক্টর চেম্বার খোলা দেয়া হয়েছে, আজকে কিনা টই টই করে ঘুরতে চলে গেল। চেম্বারে কিছু নতুন ডক্টর প্লাস আদিবের কিছু বন্ধুরা আছে। অহনা শিকদার গত রাতে দু চোখের পাতা এক করতে পারেনি ছেলের টেনশনে। আশরাফ শিকদার অহনা শিকদারকে গম্ভীর গলায় বলে উঠল, তোমার ছেলের কমন সেন্স দেখে আমি শিহরণ, অহনা। অহনা শিকদার চোখ ঘুরে আশরাফ শিকদারের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলে মানে কি? তোমার ছেলে করছো কেন? ছেলে কি আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি? আশরাফ শিকদার গম্ভীর গলায় বলেন, কেন, তুমি কি অস্বীকার করছো আদিব তোমার ছেলে নয়? হুম, আমাদের দুজনের ছেলে। তাই তুমি তোমার করা বন্ধ করো। ওকে আমাদের, দেখছো কর্মকাণ্ড। কালকে চেম্বার ওপেন করলাম আর আজকেই ঘুরতে চলে গেল। ম্যানারলেন্স ছেলে একটা। অহনা শিকদার স্বাভাবিকভাবেই বলেন। ঠিক বাবার মতন। মুহূর্তেই আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে বলে উঠলেন, তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না অহনা, আমি কিন্তু এখন এমপির ড্যাড। এতদিনে অন্তত নিজের পরিচয়টা বাদ দিয়ে ছেলের পরিচয় দিলা, ভালো লাগলো অন্তত। আশরাফ শিকদার এতক্ষণে গম্ভীর গলায় বললেন, ছেলের পরিচয় দিতে যাব কোন সুখে? আমার নিজস্ব পরিচয় আছে, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি ভুলে যাও কিভাবে? আদিল সহ ইরা রেডি হয়ে নিয়েছে বাসা থেকে বেরিয়ে যাবে বলে। ঠিক তখনই আদিল শিকদার বললেন, এমপি হয়েছো, আমি শুনে অনেকটাই খুশি হয়েছি, তবে সবসময় চেষ্টা করবা জনগণের মতামত এর প্রাধান্য দেওয়ার। জনগণই হলো তোমার উপরে উঠানোর একমাত্র হাতিয়ার। আদিল শিকদারের সাথে সহমত পোষণ করে ইরাকে সাথে নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। আসার আগে ইরার মুখটা ছিল দেখার মতন পুরাই কাঁদো কাঁদো। আদিল মুখে ভেঙচি কেটে গাড়িতে বসতে বসতেই বলে উঠল, বাবার বাড়িতে থেকে আসার সময় তোমার মতন সবাই কি ব্যাটকে ব্যাটকে কান্না করে? ইরা রাগে রিরি করে উঠল। সব বিষয় নিয়ে কি এই লোকের ফাজলামো করতে হবে? ইরা বলল, আমি কি আর এমনি এমনি আপনাকে অশুভ বাজে লোক বলি নাকি? আপনি শুধু অশুভ বাজে খারাপ না, আপনি সবকিছুর মিক্স ফিমেল ভার্সন। আদিল ঠোঁট উল্টে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েই বলে উঠল, ছি, স্বামীকে এত বড় অপবাদ দিতে তোমার কি একটু গায়ে ফোসকা পড়লো না? গাড়ি চলছে নিজ গতিতে। তাদের গন্তব্য এখন শিকদার মহলে।
ইরা চুপ করে বসে বসে এদিক সেদিক দেখছে। বাইরের মিষ্টি হাওয়া শয়ে শয়ে প্রবেশ করছে গাড়ির কাচের ভেতর দিয়ে। এরা চুপটি করে সবকিছুর ফিল নিতে ব্যস্ত। ঠিক তখনই আদিল জিজ্ঞাসা করলো, কিছু খাবে? ইরা মাথা ঝুঁকিয়ে জানায় সে এখন কিছু খাবে না। প্রায় আধা ঘন্টা পর আদিল ফের আবারও জিজ্ঞাসা করে। নিঃসংকোচে বলতে পারো, কি চাই তোমার? চকলেট, আইসক্রিম, ফুচকা, বার্গার? আদিল ইরাকে এতবার জিজ্ঞাসা করতে দেখে ইরার বিষয়টা বেশ ভালো লাগলো। কেউ একজন আছে তার জীবনে তার কেয়ার করার জন্য। জীবনে এত অপশন থাকার পরও ইরার জন্য এতটা পাগলামি বেশ ভালো লাগে ইরার। তাই ইরা এবার বেশ স্বাভাবিকভাবেই বলল। না, আমি কিছুই খাবো না। আদিল কিছুটা বিরক্ত নিয়েই বলল, এইটা খাবো না, সেটা খাবো না, তাহলে কি খাবে? আমার কাছে আসো, আমাকে একটা চুমু খাও। আই ডোন্ট মাইন্ড। ইরা মুখ বাঁকিয়ে আবারও ঘুরে তাকালো জানালার দিকে। সে এই মুহূর্তে ইচ্ছুক নয় কোনো রকম চুমুটুমু খেতে। জানালার কাচের ফাঁক থেকে এই মুহূর্তে শয়ে শয়ে বাতাস বয়ে যাচ্ছে। ইরার ছোট্ট মস্তিষ্ক জুড়ে বারবার উকি ঝুঁকি দিচ্ছে ছোট্ট একটি প্রশ্ন। শুধু আজ থেকে নয়, বরং বিয়ের পর থেকে আদিলের সাথে তেমন পার্সোনাল সময় কাটানো হয় না খুব বেশি, আদিলের ব্যস্ততার জন্য। তবে আজ খুব করে ইচ্ছে করছে প্রশ্নটা করতে। তাই ইরা নিজ সংকোচ কাটিয়ে এক প্রশ্নে ছুড়ে মারল আদিলের দিকে। আমি শুনেছিলাম আপনার নাকি আয়রা আপুর সাথে বিয়ে ঠিক হয়েছিল। উনি তো আমার থেকে হাজার গুণ বেশি সুন্দর। আপনি ওনাকে কেন বিয়ে করলেন না? আদিল কপাল কুঁচকে তাকালো ইরার দিকে। ইরা মনে মনে আওড়াতে লাগলো, হয়তো প্রশ্নটা আদিলের ভালো লাগেনি। তাই ইরা আবারও বলল, কিছু বললেন না যে? কি শুনতে চাও? আয়রা আপু কিন্তু বেশি সুন্দর ছিল। আমি ওনার চোখে দেখেছি এক আকাশ পরিমাণ ভালোবাসে সে আপনাকে। তার চোখে আপনাকে না পাওয়ার এক দীর্ঘ হতাশা যা ওই মেয়ের চোখে স্পষ্ট। আপনাকে কিন্তু সারা জীবন সুখে রাখতো আয়রা আপু। আদিল নির্লিপ্ত হাসলো আর খুব স্বাভাবিকভাবেই বলল, আমার সুখের প্রয়োজন নেই। যদি তোমাকে পাওয়ার জন্য আমাকে সারা জীবন দুঃখ নিয়েও কাটাতে হয়, আমি তাতেও রাজি। ইরা অল্প হাসলো এবং মনে মনে হাজারবার ভাবলো, সঠিক পুরুষের কাছে তার সাদামাটা নারীটাও বিশ্ব সুন্দরী। গাড়ি চলছে নিজ গতিতে। আদিব দক্ষ হাতে ড্রাইভিং করছে। অন্যদিকে কলি পাশের সিটে জানালার এক সাইডে মাথা রেখে শুয়ে আছে। গাড়ি চলতে চলতে হঠাৎ করে থেমে যায় একটি বড় পার্কের সামনে। আদিব গাড়ি এর সাইডে পার্কিং করে রাখে। তারপর কলিকে ডেকে তোলে। কলি ঘুম ঘুম চোখেই বলে উঠল, আর একটু ঘুমাতে দাও না আম্মু। আদিব রাগে হিসিয়ে ওঠে, দাঁতে দাঁত চেপেই বলে উঠল, উষ্টা খাওয়ার আগে ঘুম থেকে ওঠ। তোর বাড়ি না এইটা, এইটা হলো আমার বাড়ি। আদিবের কথা কানে পৌঁছাতেই কলি তড়িঘড়ি করে গাড়ি থেকে উঠে যায়। চোখ ডলতে ডলতে বড় বড় নয়নে আদিবের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আব্বুকে বলে দিব তুমি কথায় কথায় আমাকে বকা দাও, বাড়ি ঘর নিয়ে আমাকে অপমান করো। আদিব চোখ রাঙিয়ে বলে উঠল, তুই শুধু বোকা না, শুধু উষ্টা খাওয়ার কাজ করিস। ওঠ তাড়াতাড়ি। কথা শেষ করে আদিব গাড়ি থেকে বের হয়ে গেল। আদিবের পেছন পেছন কলিও হেঁটে চলতে লাগলো এলোমেলো পায়ে। প্রায় মিনিট পাঁচেক হেঁটে যাওয়ার পর হঠাৎ করে কলির চোখে পড়লো চেনা পরিচিত একটি মুখ। ছোট্ট একটি চেয়ারে কাচুমাচু হয়ে বসে আছে। পাশেই একটি ছেলে দাঁড়িয়ে, তাকেও কলি বেশ ভালোভাবে চেনে। তবে এই অসময়ে এদের সাথে দেখা হবে সেটা স্বপ্নেও ভাবেনি। কলি এলোমেলো পায়ে এগিয়ে গেল সামনের মানুষটির দিকে। আদিব পাশে ফুলের দোকান থেকে বড়সড় একটা ফুলের তোড়া হাতে নিয়ে এগিয়ে গেল সমানপর সামনের দিকে। আদিল ইরাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে ঘন্টাখানেক আগেই। এখন যাচ্ছে রিজলমানের সাথে দেখা করতে। জরুরি কাজ আছে নাকি কথা বলবে। তাই আদিল 30 মিনিটের ভেতরে চলে যায় চেনা জানা রেস্টুরেন্টে, যেখানে অনেক আগে থেকেই রিজলমান অপেক্ষা করছিল আদিলের জন্য। আদিল এগিয়ে গেল রিজলমানের দিকে। আদিলকে দেখে আশেপাশে স্টাফ সহ সবাই যথেষ্ট সম্মানের সাথে কথা বলতে শুরু করলো। যেহেতু আদিল এমপি, তার পাশাপাশি একজন সফল বিজনেসম্যান। রিজলমানের পাশের চেয়ারে ইয়ান রোশন বসে আছে। হয়তো রোশনও অপেক্ষা করছিল আদিলের জন্য। কিন্তু অপেক্ষা করছিল কেন, কারণটা বেশ অজানা আদিলের। আদিল এগিয়ে গেল তাদের দিকে। আদিলকে দেখে
লোমান সহ রোশান হাত মিলিয়ে সহমত প্রকাশ করলেন। আদিল চেয়ারে বসতেই দুইটা ওয়েটার এসে কফি দিয়ে গেলেন। রিচ লোমান রোশানকে উপেক্ষা করে আদিলকে বলে উঠল, ফ্রান্স থেকে কল করেছিল, ইমিডিয়েটলি সব নারী তাদের চাই, সেই সাথে গোপনীয় কিছু অস্ত্র আর। লোমানের কথা শেষ করার আগেই আদিল বলে উঠল, আমি বলেছিলাম ইমার্জেন্সি কোনো কাজের অর্ডার আমি নিব না। তুই আমাকে জিজ্ঞেস না করে কেন নিয়েছিস? ক্যান্সেল করে দে। রিচ লোমানের পাশে আরো 10 থেকে 15 জন বডিগার্ড, ঠিক তেমনি রোশানের পাশেও শুধু আদিলের পাশে কেউ নেই। তাই কখনো প্রয়োজন পড়ে না বডিগার্ড বা এক্সট্রা লোক, মোটেও তার কাম্য নয়। সে রাজার মতো একাই চলতে পছন্দ করে। রোশানকে দেখে আদিল কর্কশ গলায় বলে উঠল, মানুষের কলিজা এত সাহস দেখে মনে হয় কলিজাটা ভোনা করে খেয়ে ফেলি, হয়তো সেই টেস্ট হবে। আমার আবার কলিজা ভোনা খাওয়ার ভীষণ ক্রেভিং হচ্ছে। রোশান অল্প হাসলো লোমানের দিকে তাকিয়ে। রোশান বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আদিলের কথার মানে, তবে সে চাইছে না কোনো রকম ঝগড়ায় জড়াতে। শত্রু হলেই যে যুদ্ধ করতে হবে বা ক্ষতি করতে হবে এমনটা কোথায় লেখা নেই। শত্রু এমনভাবে হওয়া উচিত যেন একে অপরের দিকে তাকিয়ে কথা বলতেও রুহু পর্যন্ত কেঁপে ওঠে। রোশানকে চুপ করে থাকতে দেখে আদিল শক্ত গলায় বলে উঠল, আমার পেছনে পড়ে না থেকে বিয়ে করে নতুন সংসার শুরু করলেই হয়। রোশান নাক ঘষতে ঘষতেই বলে উঠল, অবশ্যই করব, তোর বউকে পেয়ে গেলে। আদিল দাঁতের দাঁত পিষে হিসিয়ে তেড়ে গিয়েই বলে উঠল, আদিল শিকদারে ব্যবহার করার টিস্যুটাও কেউ ব্যবহার করতে সাহস পায় না, আর তুই তুই কিনা এখনো আমার বউয়ের অপেক্ষায় বসে আছিস। হাস্যকর। আদিল দাঁতের দাঁত পিষে হিসিয়ে তেড়ে গিয়ে বলে উঠল। রোশন দীর্ঘশ্বাস টেনে ফের বলল, আমার হওয়ার কথা ছিল তো, তোর হয়ে গেল কিভাবে? আদিল হাত দিয়ে আলতো করে নিজের কপাল মেপে নিয়ে অল্প হেসেই বলল, ভাগ্য বলতেও একটা জিনিস আছে, হয়তো ওইরা আমার ভাগ্যে ছিল। রোশন বেশ অনেকটাই কনফিডেন্স নিয়েই বলল, যদি ছিড়িয়ে নি তোর ভাগ্যকে। আদিল কিছুটা শাসিয়ে বলে উঠল, স্বয়ং আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে আর কারো সাধ্য নেই আমার থেকে ইরাকে আলাদা করার। ভালোবাসিস কি তাহলে? আদিল একরাশ আবেগ অনুভূতি মিশিয়েই বলে উঠল, ভালোবাসি, অনেক ভালোবাসি। নিজের বউকে ভালোবাসি, হালাল করে ভালোবাসি, সম্পূর্ণভাবে ভালোবাসি। রোশন কিছুটা ঠেস মেরেই বলল, তাহলে কি দৌড়ে নিব আদিল শিকদারের বউয়ের দুর্বলতা? আদিল বেশ স্বাভাবিকভাবেই বলে উঠল, না, ভালোবাসা কখনো দুর্বলতা বয়ে আনে না, বরং পরম সুখ শান্তি বয়ে আনে, যা আমি প্রতি মুহূর্তে ফিল করি। ভালো লাগলো, আমার না হওয়া মানুষটা অন্তত তোর কাছে ভালো আছে। ভীষণ ভালো আছে, ইনশাল্লাহ সারা জীবন ভালো থাকবে। রোশন দীর্ঘশ্বাস টেনেই বলল, আমি শেষবারের জন্য ইরাবতীর সাথে দেখা করতে চাই। আদিল বেশ বিরক্ত নিয়েই বলে উঠল, যদি সুযোগটা না দেওয়া হয় তোকে। রোশন দীর্ঘশ্বাস টেনে অসহায় দৃষ্টিতেই বলে উঠল, তাহলে হয়তো মৃত্যুর আগ পর্যন্ত মুহূর্ত ছটপট করব একটিবার চোখে দেখার জন্য। আদিল খানিকটা রাগে তটস্থ হয়ে বলে উঠল, শত্রুর জন্য এমন মৃত্যু মঞ্জুর হোক, ভালো থাক। কথা শেষ করে আদিল এক সেকেন্ডও দাঁড়ালো না, বরং এলোমেলো পায়ে এগিয়ে বেরিয়ে আসলো রেস্টুরেন্ট থেকে। রিমঝিম এক পলক কলিকে দেখে দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরে হামো করে কাঁদতে লাগলো। রিমঝিম কেন এত কাঁদছে বিষয়টা কলির জন্য সম্পূর্ণভাবেই অজানা। কলি রিমঝিমকে এমন মরা কান্না কাঁদতে দেখে কলি রিমঝিমের বাহু ধরে নিচের দিকে দাঁড় করিয়ে মায়াভরা কণ্ঠেই বলে উঠল, কি হয়েছে তোর? আমার মরা কান্না কাঁদছিস কেন? আমি কি মরে গেছি নাকি? রিমঝিম হাতের ডগা দিয়ে চোখের পানি মুছে এদিক সেদিক সবাইকে দেখল, বিশেষ করে আদিবকে, তারপর রিফাতকে। এবার সবার থেকে চোখ ফিরিয়ে তাকালো কলির দিকে, যে এই মুহূর্তে সুন্দর কালো চুড়িদার পরে তার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু রিফাত ভাইয়া যে বলল কলির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কলি তো পুরোপুরি স্বাভাবিক, তাহলে কি সবাই মিলে তাকে বোকা বানালো? রিমঝিম রাগে কটমটিয়ে উঠল এবং রিফাতকে উদ্দেশ্য করেই বলল, ভাইয়া, আপনি যে বললেন কলির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কলি একদম স্বাভাবিক, তবে আমাকে মিথ্যে কেন বললেন? রিফাত কলির প্রশ্নের উত্তর করল না, বরং তাকালো আদিবের দিকে, যে এই মুহূর্তে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়েছে রিমঝিমের দিকে। রিফাতকে কোনো উত্তর করতে না দেখে রিমঝিম আরো অনেকটাই রেগে গিয়ে বলে উঠল,
আমাকে মিথ্যে কেন বললেন ভাইয়া? রিফাতকে বারবার অসহায় দৃষ্টিতে তাকাতে দেখে আদিব হিসিয়ে বলে উঠল, আমি বলছি তোমাকে এইখানে নিয়ে আসতে, তাই নিয়ে আসছে। তাই বলে আমার অ্যাক্সিডেন্টের কথা বলে নিয়ে আসতে হলো? আমি এখনই বড় আপুর কাছে বিচার দেব তোমার নামে। কলির রাগে কটমটিয়ে উঠল। রিমঝিম মুহূর্তেই রেগে গেল আদিবের ওপর। তাকে মিথ্যা বলে কেন এইখানে নিয়ে আসতে হবে? বুঝিয়ে বলে সে নিশ্চয়ই এখানে আসতো। রিমঝিম ভীষণ রেগে গেল আদিবের ওপর এবং কর্কশ গলায় বলল, আপনার সাহস হলো কিভাবে আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে আসার? আপনি কি না একটা সিরিয়াস বিষয় নিয়ে প্র্যাঙ্ক করছেন আমার সাথে? ছি, আমি আপনার থেকে এটা আশা করিনি। রিমঝিমের এমন ভাবে সব দোষ আদিবকে দেয়া ঠিক হচ্ছে কি আদৌ? হয়তো কোনো কারণ ছিল তাকে এইখানে নিয়ে আসার, তার জন্য এইখানে নিয়ে আসতে। কিন্তু এই মেয়ে তো তাকে খুন করার আগেই খুনি বানিয়ে দিল। আদিব গম্ভীর গলায় বলল, ইম্পর্টেন্স কোথাও আছে, তার জন্য এসেছি। তাছাড়া আমি তো তোমাকে আর বাসা থেকে তুলে আনিনি, তাই না? রিমঝিমরাকে হিসিয়ে বলে উঠল। আপনার থেকে কোনো কথাই শুনতে আমি ইন্টারেস্টেড নই। কলি প্রথমে সবটা বুঝতে না পারলেও এখন বেশ ভালোভাবে বুঝতে পারছে আজকে আদিবের এইখানে কলিকে নিয়ে কেন আসা। তাছাড়া এত সুন্দর একটা চুড়িদার কেন গিফট করলো, রিমঝিমকে কেন এইখানে নিয়ে আসলো, সবকিছুই একদম পরিষ্কার। তবে আদিবের একটাই ভুল, রিমঝিমকে মিথ্যা ছলচাতুরি করে বোকা বানানো। এর জন্য রিমঝিম ক্ষিপ্ত হয়ে আছে। মানুষ অ্যাক্সিডেন্টের মতন সিরিয়াস বিষয় নিয়ে কেউ কি মজা করে? কলি একবার নজর বুলিয়ে দেখে নিল আদিবকে, যে এই মুহূর্তে অপবাদ বোধে চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ফুলের তোড়া নিয়ে। তার ঠিক একটু পাশে রিফাতও দাঁড়িয়ে আছে কাচুমাচু হয়ে। কলি রিফাতের দিকে এক পলক তাকাতেই চোখে চোখ পড়তেই দ্রুত চোখ সরিয়ে নিল। রিফাতের জন্য অচেনা ভালোবাসার উত্তাল ঢেউ বয়ে চলেছে প্রতি সেকেন্ডে। কলি এবার রিমঝিমকে কনফিডেন্স করার চেষ্টা করলো, কিন্তু রিমঝিম এত বেশি রেগে আছে যে কলির কথাটাও শুনতে চাইছে না। এখন রিমঝিম বাসায় চলে যাবে, তাই কলির হাত ছেড়ে এলোমেলো পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তার আগেই আদিব রিমঝিমের এক হাত ধরে নিজের কাছে টানলো। রাগে হিসিয়ে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? দাম দেখাও আমাকে, নাকি অ্যাটিটিউড? রিমঝিম মুহূর্তেই আদিবের কথা শুনে ঝরঝর করে কেঁদে উঠল। তাকে তো একটু ভালোবাসা দিয়েও মানানো যেত, সবার সামনে এইভাবে কথা বলতে হবে কেন? নিজের ভুল স্বীকার না করে উল্টো রাগ দেখানো হচ্ছে। রিমঝিম রাগে কটমট করে মাথা নত করে রেখেছে। আদিব যে তার জন্য এত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে হয়তো সে এতক্ষণে দেখেইনি। তাই আদিব রিমঝিমকে উদ্দেশ্য করেই বলল, আমাকে কেমন লাগছে দেখতে? রিমঝিম ভীষণ অবাক হয়। একটু আগে কতগুলো ধমক দিল, বাজে ব্যবহার করলো, আর এখন কি না কেমন লাগছে জিজ্ঞেস করছে। আচ্ছা, পুরুষ মানুষ কি এমনই তার ছেঁড়া হয়? রিমঝিম এক পলক দেখে নিল আদিবকে পা থেকে মাথা পর্যন্ত, তারপর আবার মাথা নত করে ফেলল। সে বুঝতে পারছে না কিভাবে তাকে সৌন্দর্যের প্রশংসা করলে সে খুশি হবে। তাকে দেখতে যে বড় সুন্দর লাগছে। আচ্ছা, উনি আজকে হঠাৎ পাঞ্জাবি পরে এসেছেন কেন? আজকে কি কোনো স্পেশাল দিন আছে? আদিব রিমঝিমকে বারবার মাথা নত করে থাকতে দেখে ভীষণ রাগ হলো, তবে প্রকাশ করলো না, বরং হাঁটু মুড়ে বসলো রিমঝিমের সামনে। আদিবকে এমন হাঁটু ভেঙে বসতে দেখে সবাই বড় বড় নয়নে ছলছল করে তাকিয়ে রইল। রিমঝিম নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিব টাইম ওয়েস্ট করলো না, বরং মনের ভেতরের অজানা সব ভালোবাসা প্রকাশ করে ফেলল। আদিব এক বুক আবেগ অনুভূতি মিশিয়ে বলে উঠল, উইল ইউ বি মাই কুইন? রিমঝিম আদিবের বলা প্রতিটি শব্দে তটস্থ হয়ে উঠল। মনের মাঝে একদল ঝিঝি পোকারা ডেকে উঠল, সেই সাথে মনের গহীনে উত্তাল পাতাল ঢেউ খেলে চলেছে। হাজার হাজার আবেগ অনুভূতি সব হেলে দুলে খাচ্ছে মনের গহীন অরণে। রিমঝিম এত কিছুর পরও কি বলবে জানে না, হাতসহ পুরো শরীর কাঁপাকাঁপি করছে। রিমঝিমকে এমন তটস্থ দেখে কলি আদিবকে তোড়া থেকে
একটা ফুল নিয়ে হাঁটু ভেঙে বসে পড়লো আর বলল, বি মাই সিস্টার ইন ল, উইল ইউ ম্যারি মি মাই ব্রাদার? কলির এমন কাজে রিমঝিম ফিক করে হেসে ফেলল। পাশে রিফাতও হাসলো এবং সবটাই দেখলো। রিমঝিম আদিবের থেকে নয়, বরং কলির হাত থেকে ফুলটা নিয়ে বুক ভরা সাহস নিয়েই বলল। ইয়েস, আই উইল ম্যারি ইউর ব্রাদার। মুহূর্তেই সবার মুখ ছকছক করে উঠল। কলি আদিবকে ঠেস দিয়েই বলল, দেখেছো কিভাবে প্রপোজ করতে হয়? কিছু তো শিখো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।